পাথর আর বিস্তীর্ণ অট্টালিকায় পূর্ণ এক দুর্দিগম্য শহরের নাম ঢাকা। নগরের সর্বত্র জুড়ে পাথুরে হৃদয়ের মানবের অবস্থান, যারা প্রতিনিয়ত মুখোশের আড়ালে অস্তিত্ব লুকায়, মন পুড়িয়ে নব্য স্বপ্ন সাজায়। উঁচু উঁচু দালান কোঠায় সুসজ্জিত শহরের মাঝে গাছগাছালিতে ভরা, চারপাশে বাউন্ডারি দেওয়া একটা তিনতলা বাড়ির অবস্থান। বিশালকৃতির গেট পেরিয়ে বাড়ির সদর দরজার উপর লেখা সন্ধিকুঞ্জ। স্বপ্ন কেনারই শহরে নাটাইবিহীন ঘুড়ির মতো স্বপ্ন ওড়ে। আতাউর রহমান খানের সারা জীবনের পরিশ্রমে কেনা এই জায়গা। পরবর্তীতে তার বড় ছেলে আলী আহমদ খান নিজের পরিশ্রমের সবটুকু দিয়ে সাথে হাজারো স্বপ্ন নিয়ে এই বাড়ি নির্মাণ করেছেন। মেঘরা গ্রাম থেকে ফিরেছে এক সপ্তাহ হলো। প্রত্যেকে নিজেদের কাজে মনোনিবেশ করেছে। 1 মাস পর মেঘদের টেস্ট পরীক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করায় চাপ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সারাদিন কলেজ, টিউশন, কোচিং করেই দিন পেরিয়ে যায়। বাকি সময় পড়াশোনা করতে হয়। মিম শহরের নামকরা এক স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে আর আদি পঞ্চম শ্রেণীতে। বিকেলের দিকে মেঘ টিউশনে গিয়েছে। পরীক্ষা সন্নিকটে চলে আসায় টিউশনে রেগুলার পরীক্ষাও সলভ ক্লাস হয়, তাই বাসায় ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সব টিউশন কাছাকাছি না হওয়ায় মেঘের খোঁজ খবর নেওয়ার জন্য মোজাম্মেল খান একটা ফোন কিনে দিয়েছেন। যদিও প্রথম দিকে তানভীরের আপত্তি ছিল, তারপর খুব ভেবে চিন্তে একটা বাটন ফোন দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছিল। মোজাম্মেল খানের সাথে তানভীরের সম্পর্ক খুব বেশি মধুর না হলেও মেঘের ব্যাপারে তানভীরের দায়িত্ববোধ তার বেশ ভালো লাগে। তাই মেয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাভাবিকভাবেই প্রথমে ছেলেকে জানান। মেঘের বন্ধু তালিকাও সীমিত। প্রাইমারি স্কুলের একমাত্র বেস্ট ফ্রেন্ড বন্যা। একসাথে মাধ্যমিক পেরিয়েছে, কলেজ জীবনও প্রায় শেষ পর্যায়ে। বন্যার সাথে বন্ধুত্বের সম্পর্ক দিনকে দিন গাঢ় হতে শুরু করেছে। যদি কখনো মেঘকে প্রশ্ন করা হয়, পরিবারের বাইরে তোমার সবচেয়ে কাছের মানুষ কে, মেঘ 1 সেকেন্ড সময় নষ্ট না করে নির্দ্বিধায় জবাব দেবে, মেহেরনাজ মুনতাহা বন্যা। মেয়ে মানুষ সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু একবার কাউকে বিশ্বাস করলে আমৃত্যু সেই মানুষটাকে নিজের মনে আগলে রাখতে জানে। তার বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করে। এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সব কেনা সম্ভব হলেও কারো বিশ্বাস কেনা সম্ভব না। মেঘের জীবনে বন্যা সেই বিশ্বস্ত বন্ধু, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। নির্দ্বিধায় মনের জমানো আবেগ অনুভূতির কথা শেয়ার করা যায়। এক ঝাঁক টুনটুনি পাখির মতো মনের গহীনে তোলপাড় করা ইচ্ছেরা ডানা ছাপটে দিগন্ত পার করে যায়। সিক্ত সতেজ ভালোবাসাময় বন্ধুত্বের প্রখরতা পরিমাপ করা যায়। সাদা কালো ক্যানভাসে রং বেরঙের স্বপ্ন আঁকা যায়। সেই কল্পনাতীত স্বপ্ন পূরণ করতে স্বপ্নচারিণী হয়ে 7 সমুদ্র পাড়ি দেওয়া যায়। যেই সম্পর্কের মাঝে কোনো লুকোচুরি নেই, অস্বস্তি নেই, স্বার্থপরতা নেই, আর কোনো আকাঙ্ক্ষাও নেই, এমন একটা বন্ধুত্বের সম্পর্কে সবাই আগলে রাখতে চায়। স্যারের রুমের সামনে বারান্দায় মেঘ বিরস মুখে দাঁড়িয়ে আছে। নিবৃত্ত চোখজোড়া বন্যার জন্য অপেক্ষা করছে। আজ একটি পরীক্ষা আছে, কিন্তু পড়াশোনায় কোনোভাবেই মন বসাতে পারছে না। বিষণ্ণ আকাশ দেখে হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে। মনের কোনো উদাসীনতা ভর করেছে। কখন যে বন্যা এসে পাশ ঘেঁষে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। বন্যার গায়ের রং উজ্জ্বল, তবে কিছুক্ষণ রোদে থাকলেই চেহারা লালচে বর্ণ ধারণ করে। উচ্চতায় মেঘের থেকে ইঞ্চি খানেক খাটো হলেও মেঘের মতো পাতলা অবয়ব নয়। চুল সবসময় খোপা করা থাকে, মাথা থেকে ওড়নাও সরায় না কখনো। চলচলন আর আচার আচরণে অভদ্রতার ছিটে ফোঁটাও নেই। মেঘের মতো খুব বেশি চল মনে না হলেও মেঘের সব চঞ্চলের একমাত্র সঙ্গী সে। মেঘের তেড়ামিতে সবাই বিরক্ত হলেও বন্যা কখনোই বিরক্ত হয় না, বরং শান্ত গলায় বরাবরই মেঘকে বোঝায়। বাইরের জগতে বন্যা ভদ্র আর শান্ত থাকলেও বন্ধু মহলে সে সর্বদাই স্পষ্টবাদী মেয়ে হিসেবে পরিচিত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই বাস্তবতার সঙ্গে লড়াই করে বড় হয়েছে। সরকারি চাকরিজীবী এক বাবা নিজের সবটুকু দিয়ে 3 সন্তানকে বড় করেছেন। টানাপোড়েনের সংসারে বড় হওয়া বন্যার জীবনে আবেগ যেন মূল্যহীন হয়ে গিয়েছে। বুঝতে শেখার পর থেকে কোনোদিন বাবার কাছে আহ্লাদে আবদার করেনি। বন্যার বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা বরাবরই একটা কথা বলে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। মেঘের উদাসীন মুখশ্রী দেখে বন্যা মেঘের কাঁধে হাত রেখে জানতে চাইল,
কি ভাবছিস? বন্যার স্পষ্ট মেঘের দৃষ্টি সরে আসে। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বন্যার চোখের দিকে তাকায়। বন্যার কাজল ছাড়া চোখে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। কপালে দু একটা ভাঁজ পড়েছে। মেঘ কিঞ্চিৎ হেসে নাটুকে শৈলীতে বলে, ভাবছি তোকে নিয়ে হারিয়ে যাব। বন্যার কৌতূহলী দু চোখে উৎকণ্ঠা স্পষ্ট। ভাবুক স্বরে জানতে চাইল, কোথায়? দূর অজানায়, যেখানে প্রকৃতি মিশে রূপ লাবণ্যে। পাহাড়ের বুকে কোলাহল শূন্য একটা ছোট্ট বাড়ি। বাড়ির দোরগোড়ায় স্বচ্ছ পানির ঝর্ণা। গা রূপ মাধুরী মিশ্রিত নিঃসর্গ। প্রকৃতির রূপের কি বাহার! ভাবতেই মন আনন্দে বিমোহিত হচ্ছে। আহা, যদি একদিনের জন্য তোকে নিয়ে ঘুরতে যেতে পারতাম। মেঘের কথা শুনে বন্যা অবাক হলো না, খুব একটা বিরক্তও হলো না, বরং ঠোঁটে হাসি টেনে মজার ছলে বলল, তুই না হয় দিনের রূপটা বললি, রাতের বেলা কি হবে ভেবে দেখেছিস? মেঘ অনিচ্ছায় কপাল কুঁচকালো। আমাবস্যার রাতের মতো চেহারায় আঁধার নেমেছে। বিরক্তির ভাব টেনে মনের ভয় আড়াল করে বন্যার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আমার সাথে যাবি না বললেই হয়। রাতের কথা টেনে আমার মন ভাঙার অপচেষ্টা করার কোনো মানে হয় না। অলক্ষ্যে বন্যার হাসির শব্দ গাঢ় হলো। মেঘ অভিমানে চোখে তাকিয়ে আছে। বন্যা হাসি থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাব। খুশি? যেতে হবে না, আমি একাই যাব। রাগ করছিস কেন? তুই খুব ভালো করেই জানিস আমার পক্ষে সন্ধিকুঞ্জের বাইরে তোদের বাসা ছাড়া একা কোথাও যাওয়ার সাধ্য নেই। মাঝে মাঝে ঘুরতে যাওয়ার কথা বললে মানসিক শান্তি পাই, আর তুই সেটা নিয়েও মজা করছিস। সরি বেবি, আর মজা করব না। কি বলতো, তোর সাথে অ্যাডভেঞ্চারময় জীবন কল্পনাও করতে পারি না। তোর যে ভাই, ওনার জীবন থাকতে কোনোদিন বোধহয় তোকে একা কোথাও যেতে দেবে না। হয়তো, তবে এবার বাড়িতে গিয়ে খুব মজা করেছি। ভাইয়া কোনো কিছুতেই তেমন একটা বাধা দেয়নি। বন্যা আবারও হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই মজা করছিস আর তোর ভাই সেটা চুপচাপ সহ্য করছে? এটাও আবার বিশ্বাস করতে হবে? মেঘ চোখ মুখ শক্ত করে বলল, তুই আমার ভাইকে যতটা অবজ্ঞা করিস সে ততটা অপ্রীতিকর মানুষ না। থাক, তোর ভাইয়ের গুণগান নাই বা গাইলি। তোর ভাইয়ের আমাকে দেওয়া ধমকটার কথা আমি আজও ভুলিনি। এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে ধমকের কথা মনে হলে মাঝরাতে ঘুম ভেঙে যায়। পাষাণের মতো কথা বলবি না। দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভাঙে, তোরা সেই দায় আমার ভাইয়ের উপর চাপাচ্ছিস? ভাইয়া তোকে একবারই ধমক দিয়েছিল, সেটাও আবার আমাদের ভুলের জন্য। আমরা ভাইয়ার কথা অমান্য করে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমার হাতে ব্যথা পেয়েছিলাম, সেজন্য ভাইয়া মাত্রাতিরিক্ত রেগে গিয়েছিল। তার জন্য কি সরি বলেনি তোকে? বলেছে, অনেকবার বলেছে, কিন্তু ওনার আগে আমাকে কেউ এমনভাবে ধমক দেয়নি। মেঘ শান্ত গলায় প্রশ্ন করলো, ভাইয়ার পরে কেউ এভাবে ধমক দিয়েছে তোকে? না। তাহলে তো হলোই। স্পেশাল ধমক হিসেবে না হয় মনের কোণে বন্দি থাকুক, সমস্যা কি? কিছু না। এখন বল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? পরীক্ষা শুরু হতে দেরি হবে বলল। ভেতরে চিল্লাচিল্লি হচ্ছিল, আমার মাথাও ব্যথা করছিল, তাই এখানে দাঁড়িয়েছিলাম। বন্যা স্বাভাবিক গলায় শুধালো, স্টাডি কমপ্লিট? মেঘ শক্ত কণ্ঠে বলল, বেস্ট ফ্রেন্ড আছিস, বেস্ট ফ্রেন্ড হয়েই থাক। পড়াশোনার কথা জিজ্ঞেস করে আমার প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করিস না। আমি আমার প্রতিপক্ষের ব্যাপারে ঠিক কতটা কঠোর সেটা আশা করি তুই খুব ভালো করেই জানিস। বন্যা মুচকি হেসে জিজ্ঞেস করলো, তা তোর প্রতিপক্ষের কি খবর রে? আছে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে আমার প্রতিপক্ষের খোঁজ নিচ্ছিস কেন? ঘটনা কি? তুই ইদানিং তার কথা একটু বেশিই স্মরণ করছিস কি না? কথায় কথায় তার কথা বলিস, তাই জিজ্ঞেস করলাম। তার সাথে কথা বলেছিস নাকি? সরাসরি বলিনি, বাড়িতে থাকাকালীন দুদিন কল দিয়ে অযথা জ্ঞান দিয়েছিলেন। রাগ ওঠেনি তোর? ফোন ছুঁড়ে মারিসনি? মেঘ মৃদু হেসে জবাব দিল, না, এখন আর ফোন ছুঁড়তে ইচ্ছা করে না। বন্যা ঝটপট প্রশ্ন করলো, কেন? আগে তেমন একটা গুরুত্ব দেইনি ঠিকই, কিন্তু ইদানিং আমি তার অধীরতা ঠিক বুঝতে পারছি। উনি যে আমার সাথে কথা বলার জন্য কতটা ব্যাকুল সেটা এখন আমি ঠিকই উপলব্ধি করতে পারি। এত বুঝতে আর কবে হয়েছিস? বন্যা মেকিশরে প্রশ্ন করলো। মেঘ অনুদ্ধত কণ্ঠে জানাল, এই তো কিছুদিন হলো। আর কতদিন অভিমান চেপে রাখবি? তার সাথে কথা বলিস একদিন। তোর কি মনে হয় আমি এখনো তার সাথে অভিমান করে আছি? বছরের পর বছর যাচ্ছে, একটা মানুষ অসংখ্যবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে, অথচ তুই কথা বলছিস না। এটাকে কি বলবো? বড় ভাই হিসেবে না হয় একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলেন তিনি। ছোটবেলা দুষ্টুমি করার অপরাধে আমার বোনও কত মেরেছে আমাকে। তাই বলে কি আমি আপুর সাথে রাগ করে আছি? চিরতরে কথা বলা বন্ধ করে দিয়েছি? থাপ্পড় কি জিনিস জীবনেও বুঝিনি আমি। প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম, যেখানে আব্বু আম্মু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেখানে তিনি আমার গায়ে হাত তোলেন কোন অধিকারে? তাও
তাও আবার কোথাকার কোন ছেলের জন্য, হিটলার কোথাকার। এজন্যই তার প্রতি রাগ হয়েছিল। অবশ্য এখন আর রাগ নেই, কারণ যত যাই হোক ভাইয়ার জীবনে তার ভূমিকা অনস্বীকার্য। এত বড় ধাক্কা সামলে ভাইয়া যে এত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসবে এটা কল্পনার বাইরে ছিল। সবটুকু অবদান আবির ভাইয়ের। শুধুমাত্র তানভীর ভাইয়ের জন্য আমি আবির নামক হিটলারের নাম প্রতিপক্ষের লিস্ট থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। তোর ভাইয়ের কি হয়েছিল একদিন বলেছিলাম না তোকে, ভুলে গিয়েছিস? ও আচ্ছা, সেসব বাদ দে। আগে এটা তো বল, তুই আবির ভাইয়ের সাথে কথা বলবি কবে? সামনে ওনার জন্মদিন, ভাবছি সেদিন কল দেব। ওয়াও, কি কথা হয় জানাবি কিন্তু আমাকে। আচ্ছা এখন ভেতরে চল, স্যার আসার সময় হয়ে গেছে। হ্যাঁ চল। সময়টা সন্ধ্যার পর। আকাশ এখনো আলোকিত। পশ্চিমা আকাশ দেখে মনে হচ্ছে চিত্রকর হৃদয়ের মধুরতা মিশিয়ে রং তুলিতে নিখুঁতভাবে কোনো প্রতিকৃতি এঁকেছেন। লাল, হলুদ, নীল আর কালচে রঙের ভিড়ে আকাশটা ভীষণ আদুরে লাগছে। বসার ঘরে আলী আহমদ খান ও মোজাম্মেল খান সোফায় বসে আছেন। কাঠের নকশা করা চায়ের টেবিলে 2 কাপ চার সাথে অল্প স্বল্প নাস্তা রাখা আছে। দুই ভাই গল্প করছে আর চা খাচ্ছে। ইকবাল খান গতকালই সিলেট গিয়েছেন। ইকবালের খানের সম্পর্ক আপন ভাই হলেও বড় দুই ভাইয়ের সাথে মানসিকতার বিস্তর তফাৎ তার। ছোটবেলায় পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। বাবা মায়ের স্বপ্ন ছিল ছোট ছেলেকে ডাক্তার বানাবেন। অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন। বড় ভাই ভাবি যথেষ্ট ভালোবেসেছেন, কিন্তু অল্প বয়সে বাবা মাকে হারানোর পর মনের উপর যে চাপ পড়েছিল সেই চাপ কাটাতে পারেননি। বাবা মায়ের পরে ওনার কাছে সবচেয়ে আপন ছিল একমাত্র বড় বোন মাহমুদা খান, কিন্তু ওনার সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সবার শূন্যতায় ধীরে ধীরে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে ওঠেন। ভাইদের শাসন সহ্য করতে না পেরে কলেজ জীবনে বাড়ি ছেড়ে হোস্টেলে গিয়ে ওঠেন। কোনো রকমে কলেজ জীবন পার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বড় ভাইয়েরাও বেশ খুশি হয়েছিলেন। ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সেখানের এক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। চাকরি পাওয়ার পরপর আচমকা একদিন বাড়িতে এসে বড় দুই ভাই আর ভাবিদের উপস্থিতিতে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার প্রস্তাব রেখেছিলেন। আলী আহমদ খান বোনের তিক্ত স্মৃতি ভুলতে পারেননি। বোন বাড়ি ছেড়ে চলে যাওয়ার ক্ষোভ আর আক্রোশের সবটা সেদিন ইকবাল খানের উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের মতো বয়ে গিয়েছিল। সেদিন আলী আহমদ খান কেবল ক্রোধানলে জ্বলেছিলেন। এক পর্যায়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলেছিলেন, ভাই নাকি প্রিয়তমা, কাকে চাও তুমি? ইকবাল খানের হতবিহ্বল হয়ে ঘোলাটে চোখে ভাইজানের মুখের দিকে তাকিয়েছিলেন। অজানা ঝড়ে অনুভূতির দেওয়াল গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। ভার্সিটি থেকে পড়াশোনা করা, ভালো পারিশ্রমিকে চাকরি করা এক যুবক ভার্সিটি পড়ুয়া এক মেয়েকে পছন্দ করে। রাজশাহীর প্রতাপশালী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও ভাইজানদের সামনে মেয়ের পরিচয় উপস্থাপন করার সাধ্যও হয়নি সেদিন। ভাবিরও এক ইকবাল খানের হয়ে ভাইদের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু আলী আহমদ খানের জেদের কাছে ভালোবাসার সম্পর্ক তুচ্ছ ছিল। সবশেষে প্রিয়তমা আর তার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ভুলে ভাই আর পরিবারকে বেছে নিয়েছিলেন। চাকরি ছেড়ে বুকে পাথর চেপে রাজশাহী ত্যাগ করেছিলেন। 1 মাসের মধ্যে ভাইজানের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। দাঁতে দাঁত চেপে ভাইজানদের সামনে সংসার নামক খেলায় মেতেছিলেন। আকলিমার বয়স অল্প হলেও ইকবাল খানের মনের করুণ অবস্থা ঠিকই বুঝেছিলেন তিনি। বড় দুই যা ছোট বোনের মতো বুঝিয়েছিলেন তাকে। স্বামীর মনে অন্য কোনো নারীর অস্তিত্ব বুঝতে পেয়েও স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করেননি। বালিশে মুখ গুজে কাঁদলেও স্বামীর সামনে এক ফোঁটা চোখের পানি ফেলেননি কখনো। পুরুষ রূপে নয়, নারীর মায়ায় আটকায়, কথাটা ইকবাল খানের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল। অবেলায় ভালোবাসা, অবেলায় ভুলে আকলিমার মায়ায় জড়িয়েছিলেন। আকলিমার ছলছল করা মায়াবী চোখ, চাঁদবদন মুখ আর স্নিগ্ধ হাসি দেখে কখন যে আকলিমার প্রতি দুর্বল হয়েছিলেন সেটা নিজেও বুঝতে পারেননি। আত্মগোপনে রাখা অনুভূতি একসময় জহির করতে বাধ্য হয়েছিলেন। হৃদয়ের পুরোটা জুড়ে আকলিমা বেগমের অনুরাগ অনুভব করেছিলেন। সময়ের আবর্তে সত্যিকারের সংসার সাজিয়েছেন। সেই সংসারে মিম আর আদির মতো ফুটফুটে 2টো সন্তান, অগণ্য স্মৃতি জড়িয়ে আছে। সব ভুলে গেলেও অতৃপ্ত হৃদয়ের কোথাও যেন শূন্যতা অস্ফুট হয়ে আছে। ভাইজান আর ভাইয়ার প্রতি অপ্রকাশিত অভিমান ক্রমাগত বাড়তে শুরু করেছিল। সব ভুলতে এক ফালি সুখের আশায় বাড়ি ছেড়ে সিলেট পাড়ি জমিয়েছিলেন। নিজের পছন্দমতো কর্মসংস্থান খুঁজে নিয়েছেন। 1 সপ্তাহ অন্তর অন্তর বাসায় আসেন। ছেলে মেয়েদের স্কুল ছুটি হলে কখনো কখনো সিলেটে ঘুরতেও নিয়ে যান। এভাবেই কাটছে ইকবাল খানের দিন। মেঘ চঞ্চল পায়ে সিঁড়ি দিয়ে নামছিল। আব্বু আর বড় আব্বুকে দেখে পা থেমে গেল। নামবে নাকি রুমে ফিরে যাবে বুঝতে পারছে না। মোজাম্মেল খান মেঘকে দেখে ডাকলেন, মেঘ। জি আব্বু। নেমে এসো। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। মোজাম্মেল খান মৃদুস্বরে জানতে চাইলেন, পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো, সামনেই টেস্ট পরীক্ষা, পড়াশোনা করো ঠিক মতো। আচ্ছা। আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, টিউশন চলছে ঠিক মতো? জি বড় আব্বু।
প্রয়োজনে আরো কয়েকটা টিউশন পড়বে, তবুও পড়াশোনায় ঘাটতি যেন না থাকে। মেঘ মাথা নিচু করে বলল, জি। খেয়েছো কিছু? না। যাও নাস্তা করে পড়তে বসো। মেঘ ডাইনিং টেবিলের দিকে পা বাড়াতেই মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, তানভীর কোথায়? রুমেই আছে। মেঘের সরল স্বীকারোক্তি। ঠিক আছে। মেঘ নাস্তা শেষ করে তানভীরের জন্য এক কাপ চা আর নাস্তা নিয়ে উপরে এসেছে। তানভীরের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, ভাইয়া আসবো? আয়। মেঘ ভিতরে ঢুকে টেবিলের উপর চায়ের কাপ আর নাস্তা রাখতেই তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে আনতে গেলি কেন? ডাকলেই নিচে চলে যেতাম। নিচে আব্বু আর বড় আব্বু গল্প করছেন, তাই এখানে নিয়ে এসেছি। তানভীর আনমনে বলল, ও। মেঘ কিয়ৎক্ষণ থেমে বলে উঠল, তোমার ফোনটা দাও তো। তানভীর হাত বাড়িয়ে বিছানার পাশ থেকে ফোনটা নিয়ে মেঘের দিকে দিতে দিতে লক স্ক্রিনে দেওয়া নাম্বারটাও নির্দ্বিধায় বলল। মেঘের চোখে উৎকণ্ঠার ছাপ। অস্থির কণ্ঠে বলল, এক কথায় ফোন দিয়ে দিলে? না দিলে ভালো হতো। তা না, কিন্তু কারণ জানতে চাইলে না যে? সবকিছুর কারণ জানতে হয় না। আমার ফোন যে প্রয়োজন ছাড়া নিবি না, এটা আমি খুব ভালো করেই জানি। মেঘ ভাইকে অমায়িক হাসি উপহার দিয়ে ফোন নিয়ে বেরিয়ে গেল। বদলে তানভীরও অল্প করে হেসে চায়ের কাপ হাতে নিল। মেঘ নিজের রুমের দরজায় গিয়ে থমকালো। তানভীরের ফোনের স্ক্রিনে ভাইয়া নামে সেভ করা নাম ভেসে উঠেছে। মেঘ দ্রুত পায়ে তানভীরের রুমে এসেছে। ফোন এগিয়ে দিয়ে চাপা স্বরে বলল, নাও, তোমার জানের জিগাল কল দিয়েছে। ততক্ষণে কল কেটে গিয়েছে। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করল, আমার জানের জিগার? না তো এর কি আমার? তানভীর ফোন হাতে নিয়ে আবিরের নাম দেখে মুচকি হাসল। মেঘের দিকে তাকিয়ে বলল, রিসিভ করতে পারতি। কেন করব? তিনি তো আর আমাকে কল দেননি, তোমার সাথে কথা বলতে কল দিয়েছেন। তোর সাথে কথা বলতেও তো কতবার কল দেন, কথা বলিস না কেন? এত জেদি হলে হবে? মেঘ চুপ করে রইল। হঠাৎই চোখে মুখে রহস্যময় হাসি ফুটল। স্লান কণ্ঠে বলল, কথা শেষ হলে আমাকে ডাক দিও। আচ্ছা। মেঘ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে পড়া মুখস্থ করছেন। জীববিজ্ঞান বইয়ের প্রতি তার রাজ্যের বিরক্তি। নিজের ইচ্ছা মতো এই বই খুলে দেখে না কখনো। আগামীকাল কোচিংয়ে পরীক্ষা, তাই বাধ্য হয়ে পড়তে হচ্ছে। তানভীর আবিরের সাথে কথা শেষ করে নিজেই এসে ফোন দিয়ে গিয়েছে। অনলাইনে ক্লাস দেখার জন্যই মূলত ফোনটা আনা। বেশ কিছু ভিডিও দেখা হয়ে গেছে। বেশ কিছু ভিডিও দেখা শেষে হঠাৎই ফেসবুক থেকে নোটিফিকেশন এসেছে। অল্প বয়সে নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁকটা একটু বেশি কাজ করে। মেঘের বেলাতেও তাই হয়েছে। ফেসবুক নামক অ্যাপে ক্লিক করতেই তানভীরের আইডিতে ঢুকে গেল। আতঙ্কে মেঘের হাত কাঁপছে, ঘাড় ঘুরিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে। নিউজ ফিল্ড স্ক্রল করে 2-3টা ছবি টানতে আচমকা দুটো লাইন দেখে দৃষ্টি থমকে গেছে মেঘের। শূন্যতার শূন্য প্রাচীর ঘিরে আছে আমায়, আমি ঘিরে আছি অদেখা এক মোহমায়ায়। সাজ্জাদুল খান আবির নামে এই একটি আইডি কিছুক্ষণ আগেই পোস্টটা করা। মেঘ নির্বাক চোখে লেখাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আইডিটাতে ঢুকলো। এক বাড়িতে থাকায় অসংখ্যবার আবিরের পুরো নাম শুনেছে, তাই মেঘ নির্দ্বিধায় বলতে পারে এটাই আবিরের আইডি। লম্বা চওড়া, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি। এক দেখায় যাকে সুদর্শন বলা চলে। সেকেলে এক দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে ঝলমলে হাসি, অনাসক্ত দৃষ্টি অদূরে। মেঘ স্নিগ্ধ চোখে ছবিটা দেখছে। আম্মু, বড় আম্মু, আদিরা ভিডিও কলে কথা বলার সময় পাশ থেকে অনেকবার মেঘ নিজেও আবিরকে দেখেছে, কিন্তু রাগ অভিমানের হেতুতে কখনো সেভাবে গুরুত্ব দেয়নি। আবির কল দিলে কথা বলা তো দূর, সবসময় পালিয়ে বেড়েছে। আবিরের প্রতি আগ্রহ না জন্মালেও ইদানিং অভিমানের মাত্রা কিছুটা কমেছে। অনাগ্রহের দৃষ্টিতে পরপর কয়েকটা ছবি দেখে ফোন পাশে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আজব, আমি তার ছবি কেন দেখছি? নিজের প্রতি কিঞ্চিৎ ক্ষুব্ধ হয়ে বইয়ের পাতায় মনোনিবেশ করল। এমনিতেই ঘোরাঘুরির নাম করে অনেক সময় নষ্ট করেছে। ইতিমধ্যে কলেজ থেকে ভয়ানক নির্দেশ এসেছে, টেস্টে পাশ করতে না পারলে ফর্ম পূরণ করা যাবে না। সে ভয়ে গলা শুকিয়ে আসে বারবার। আজ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। কলেজ টিউশন বন্ধ থাকায় মেঘের মনটাও বেশ ভালো। রুমের পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর আনমনে কিছু ভেবে নীরবে হাসছে। মিম দরজায় দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু, তুমি হাসছো কেন? সহসা মেঘের ধ্যান ভেঙে গেল। মিমের দিকে তাকিয়ে হেসে বলল, স্কুলে যাসনি? সকাল থেকে বৃষ্টি, তাছাড়া আব্বু আসবে আজ, তাই আম্মু বলল যেতে হবে না। ওহ, মেঘ নিরুদ্যম কণ্ঠে বলল। মিম চাপা স্বরেও ডাকলো, আপু বল, ঘুরতে যাবা? মেঘ জোর গলায় বলল, বৃষ্টির জন্য স্কুলে যাসনি, এখন আবার ঘুরতে যাওয়ার নাম নিচ্ছিস? এখন না, আব্বু আসলে বিকেলে যাব। যাবে তুমি?
ইচ্ছে করছে না, মিম আহ্লাদি কণ্ঠে বলল। প্লিজ আপু, চলো না যাই। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, এখন ভিতরে চল। কয়েক মুহূর্ত পর আকাশ অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি নামলো। আতঙ্কে মেঘ মিম দুজনে নিচে চলে এসেছে। বজ্রপাতের শব্দে মেঘ দু হাতে কান চেপে ধরে সোফায় বসে আছে। হালিমা বেগম মেয়েদের কাণ্ড দেখে না হেসে পারলেন না। সোফায় বসে ধীর কণ্ঠে বললেন, কি খাবি বল? মেঘ কান থেকে হাত নামিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? খাবি কি? তোমার ইচ্ছে, মেঘ নিবৃত্ত জবাব। এর মধ্যে তানভীর কাক ভেজা হয়ে বাসায় ঢুকলো। পলিথিনে মোড়ানো ফোন আর ওয়ালেট বের করে ডাকলো, বনু নে এগুলো। মেঘ দ্রুত উঠে গিয়ে ফোন আর ওয়ালেট হাতে নিল। হালিমা রাগান্বিত কণ্ঠে শুধালো, এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলি? তানভীর ছোট করে বলল, কলেজে। মেঘ ফিক করে হেসে দিল। মিম তানভীরের রুম থেকে টাওয়াল এনে দিয়েছে। তানভীর মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করলো, হাসছিস কেন? মেঘ উত্তর দিল না। মিম বলে উঠল, আমি জানি আপু কেন হাসছে। কেন? সারা বছর কলেজে যাওয়ার নাম নেই, অথচ এই বৃষ্টির দিনে তুমি কলেজে গিয়েছো। এজন্যই আপু হাসছে, তাই না আপু? মেঘ উপর নিচ মাথা নাড়তে নাড়তে ভিতরে চলে গেল। দু বোন সোফায় বসে গল্প করছে। হালিমা বেগম চাপা স্বরে জানতে চাইলেন, বৃষ্টির দিনে কলেজে যাওয়াটা কি খুব দরকার ছিল? তোর আব্বু সকালে রাগারাগি করছিলেন। তানভীর দ্বিধাহীন জবাব, ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম। সকালে না খেয়ে বের হলি, বাইরে খেয়েছিস কিছু? না। ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খেতে দিচ্ছি। তানভীর হাত মুখ মুছতে মুছতে প্রশ্ন বলল, আচ্ছা। মোজাম্মেল খানের নিকট তানভীর এক অবহেলিত ছেলে। একমাত্র ছেলের ঘটানো অনাকাঙ্ক্ষিত কিছু কার্যকলাপে বাবা ছেলের সম্পর্কে অদৃশ্য ফাটল ধরেছে। বছর কয়েক আগের ঘটনা। তানভীর তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল কেবল। নতুন কলেজ, নতুন পরিবেশ, চারদিকে সবার মুখেই শুধু রাজনীতি আর রাজনৈতিক পাওয়ারের গল্প। অল্পবয়স্ক ছেলের মাথায় কিছুদিনই রাজনীতি পুরোপুরি ঢুকে গিয়েছিল। রাজনৈতিক পাহাড়ের মোহে ডুবে একসময় রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিল। বাসায় কাউকে না জানিয়ে ঘন ঘন বিভিন্ন মিটিং মিছিলে যাতায়াত শুরু করেছিল। চৈত্রের উত্তপ্ত এক দুপুরে মোজাম্মেল খান অফিসের কাজে এক জায়গায় যাচ্ছিলেন। মাঝরাস্তায় ছেলেকে মিছিল করতে দেখে তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। একমাত্র ছেলে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, ছেলের প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, সেই আশা নিয়ে ছেলেকে কলেজে পাঠিয়েছিলেন। কিন্তু ছেলে পড়াশোনা মাথায় খেয়ে এভাবে রাস্তায় ঘুরে মিছিল করছে, এটা সহ্য করতে পারেননি তিনি। মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে শত শত ছেলেদের মাঝখান থেকে টেনে হিঁচড়ে ছেলেকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। রাগের বশবর্তী হয়ে গায়ে হাত তোলার চেষ্টাও করেছিলেন, কিন্তু মায়ের কারণে সে যাত্রায় বেঁচে গিয়েছিল তানভীর। আবির জানতে পেরে তানভীরের সাথে কথা বলে বিষয়টা সমাধান করতে চেয়েছিল, কিন্তু তানভীর ছিল অত্যন্ত জেদি। সে তার সিদ্ধান্ত অনড় ছিল। আবির বুঝতে পেরে তার জোর করেনি। আব্বু চাচুর সাথে কথা বলে তানভীরকে সময় দিতে বলেছিল। আবিরের কথা মেনে তারাও সেই বিষয়ে আর কোনো কথা বলেননি। সেভাবেই দিন কাটছিল। এলাকার স্থানীয় আর রাজনৈতিক পাওয়ারে অল্প কিছুদিনই কলেজে তানভীরের নাম ছড়িয়ে গিয়েছিল। ক্লাসের সবাই এক নামে চিনত। অপ্রত্যাশিতভাবে আয়েশা নামক এক মেয়ে তানভীরের জীবনে আসে। এক প্রকার টর্নেডোর গতিতে তানভীরের সাথে বন্ধুত্ব করতে চায়। আয়েশার গায়ে পড়া স্বভাব দেখে তানভীরের প্রথম দিকে অসহ্য লাগে, তবে মেয়েটা ছিল ভীষণ মেধাবী। কলেজের সব পরীক্ষায় প্রথম জিতেও হতো। অন্যদিকে তানভীরের পড়াশোনার প্রতি ছিল তীব্র অনীহা। তানভীরের সাথে বন্ধুত্ব করার নামে মেয়েটা প্রায় সবসময় তানভীরের কাছাকাছি বসার চেষ্টা করত। নিচ থেকে সর্বক্ষণ বকবক করতে থাকতো, যে কোনো পরীক্ষায় তানভীরকে সাহায্যও করত। ধীরে ধীরে তানভীর ও মেয়েটার সাথে অল্প স্বল্প কথা বলতে শুরু করে। দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তানভীর বুঝতে পারেনি এই বন্ধুত্বের সম্পর্কই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। বছর ঘুরে টেস্ট পরীক্ষা শুরু হয়। প্রথম পরীক্ষার দিন মাঠ ভর্তি স্টুডেন্টের মাঝখানে আয়েশা ফুল নিয়ে তানভীরকে প্রপোজ করে। বেশ কয়েকজন স্যারও মাঠে উপস্থিত ছিলেন। তানভীর কি করবে বুঝতে পারছিল না। একদিকে মাঠ ভর্তি মানুষ, অন্যদিকে বন্ধুত্বের সম্পর্ক। ঠিক ভুল না ভেবেই ফুল নিয়েছিল, তবে প্রত্যুত্তরে কিছুই বলেনি। পরীক্ষা শেষে বাসায় গিয়ে আবিরকে সব ঘটনা জানানোর পর আবির ইচ্ছেমতো বকা দিয়েছিল, কিন্তু বকা দিলেও তখন আর কিছুই করার ছিল না। কলেজের দু একজন স্যার আলী আহমদ খানের পরিচিত ছিলেন, তাই 24 ঘন্টা পার হওয়ার আগেই আলী আহমদ খান ও মোজাম্মেল খানের কানে এই খবর চলে গিয়েছিল। তানভীরের পরীক্ষা চলছিল বলে দুই ভাই দাঁতে দাঁত চেপে চুপ করেছিলেন। ছেলের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু পরীক্ষা আর শেষ হলো না। তানভীর একদিন পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখে বাসা ভর্তি মানুষজন। অপরিচিত মানুষজনের ভিড়ে এলাকা
এলাকার স্থানীয় কিছু নেতার উপস্থিতি দেখে বেশ অবাক হয়েছিল। দলীয় মিটিং মিছিলে সুবাদের নেতাদের সাথে অনেকবারই কথা হয়েছে। তারাও তানভীরকে খুব ভালোভাবে চেনেন, কিন্তু সেদিন তাদের রূপ ভিন্ন ছিল। তারা আলী আহমদ খান ও মোজাম্মেল খানের কাছে সঠিক বিচার চাইতে এসেছিলেন। কাঠগড়ায় দাঁড়ানো তানভীর সেদিন বাকরুদ্ধ ছিল, কারণ অপরিচিত লোকগুলোর মধ্যে ছিল আয়েশার বাবা, ভাই, মামা, আয়েশার হবু শ্বশুর, চাচা শ্বশুর আর একজন মামাতো দেবর। আয়েশার বিয়ের কথা আরো 2 বছর আগে থেকেই পাকাপোক্ত হয়েছিল। 1 বছর আগে বাগদান সম্পন্ন হয়েছে। ছেলে সিঙ্গাপুরের প্রবাসী, দেশে ফিরলেই বিয়ের অনুষ্ঠান হবে। এমতাবস্থায় শহরে পড়তে এসে বন্ধু বান্ধবীর সাথে চ্যালেঞ্জ নিয়ে তানভীরের সাথে বন্ধুত্ব করেছিল। পরীক্ষার দিন প্রপোজ করাটা ছিল তাদের চ্যালেঞ্জের সর্বশেষ ধাপ। আবিরের ধমক খেয়ে তানভীর আয়েশার সাথে আর কথা বলেনি। আয়েশাও নিজ থেকে তানভীরের সাথে কথা বলতে আসেনি। আয়েশা ভেবেছিল টেস্ট পরীক্ষা শেষ হলে তানভীরকে সব সত্যি বলে দেবে, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গিয়েছিল। আয়েশার হবু স্বামীর মামাতো ভাই সাইমন ওদের সাথেই পড়তো। আয়েশা তাকে না চিনলেও সাইমন আয়েশাকে খুব ভালো করেই চিনত। মেয়েদের পাশাপাশি তানভীর সহ আরও বেশ কয়েকটা ছেলের সাথে আয়েশার ভালো সম্পর্ক ছিল। বন্ধু ভেবে সাইমন কখনো সেভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু প্রথম পরীক্ষার দিন তানভীরকে প্রপোজ করা দেখে সাইমনের মাথা চক্কর দিয়েছিল। ছবি তুলে সঙ্গে সঙ্গে আয়েশার হবু স্বামীকে পাঠিয়েছিল। গত কয়েকদিনে আয়েশার শ্বশুরবাড়ি আর আয়েশার বাড়িতে তুমুল ঝগড়া চলে। আয়েশাকে না জানিয়ে শহরে এসে তানভীরের খোঁজ করে। কোনোভাবে স্থানীয় এক নেতার সঙ্গে পরিচয় হয়, যাকে এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক বলা চলে। মোজাম্মেল খানদেরও অপছন্দের লোক ছিলেন তিনি। আলী আহমদ খান ও মোজাম্মেল খান ছিলেন সেই নেতার অপছন্দের লোক। খান বাড়ির মানুষদের অপদস্থ করার দুর্লভ সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। তাই তাই আরও কিছু নেতাদের সাথে নিয়ে বিচার চাইতে এসেছিলেন। তানভীরকে প্রশ্ন করায় তানভীর নির্দ্বিধায় সবকিছু বলেছিল। এক পর্যায়ে আয়েশাকে ডেকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আয়েশার ভাইকে পাঠিয়ে হোস্টেল থেকে আয়েশাকে ডেকে আনা হয়। আব্বু, মামা আর শ্বশুরবাড়ি মানুষের ভয়ে আয়েশা সব সত্যি বলতে পারেনি। নিজের মান সম্মান বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছিল। তবে সত্যি মিথ্যার জালে একসময় আয়েশা নিজেই আটকে পড়েছিল। আলী আহমদ খান পুলিশের কথা বলায় অতিরিক্ত ভয়ে হুট করে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়ের দোষ আড়াল করতে বাবা আর ভাই ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেদিনটা ছিল তানভীরের জীবনে কালো অধ্যায়। কোনো অপরাধ না করেও তানভীর সেদিন খুনের দায়ে অভিযুক্ত এক ভয়ানক আসামি হয়েছিল। আলী আহমদ খানের কষ্টে অর্জিত মান সম্মান তানভীরের জন্য আবারও নষ্ট হয়েছে, এটা কোনোভাবেই মানতে পারছিলেন না তিনি। মোজাম্মেল খান ছেলের উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তানভীর সেদিন প্রথমবারের মতো কেঁদেছিল, চিৎকার করে কেঁদেছিল। তানভীর সেদিন প্রথমবারের মতো কেঁদেছিল, চিৎকার করে কেঁদেছিল। সেই কান্না কষ্টের ছিল না, ছিল এক আকাশ সমান আক্রোশের। ক্রোধানলে অন্তর জ্বলছিল। অগ্নিগিরির অগ্নুপাতে সব কিছু জ্বালিয়ে দিতে ইচ্ছে হয়েছিল। কয়েক ঘন্টা চিৎকার করে হঠাৎ করেই চুপ হয়ে গেছিল, একদম নিশ্চুপ। 2 দিন পানি পর্যন্ত খায়নি, লাস্ট কয়েকটা পরীক্ষাও দিতে যায়নি। দিন 10 আগেও যে নেতাদের এক ডাকে না খেয়ে ছুটে গিয়েছিল তানভীর, নিজের বিপদে সে নেতাদের নীরব ভূমিকা তানভীরের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছিল। সত্যি মিথ্যা যাচাই না করে বাড়ির মানুষদের অপদস্থ করার শোকে তপ্ত হয়েছিল বহুবার। 1 বছর আগে রাজনীতি নিয়ে যে স্বপ্ন দেখেছিল, 1 বছর পর ক্রোধের অনলে সেই রাজনীতির স্বপ্নকে নিজের হাতে পুড়িয়েছিল। আলী আহমদ খান যোগাযোগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিলেও তানভীরকে রাজি করানো সম্ভব হয়নি। তানভীর রাজনীতি আর পড়াশোনা দুটাকেই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। এক বাসায় থেকেও 6 মাস বাবা ছেলে কেউ কারোর সাথে কথা বলেনি। সময়ের সাথে সাথে সব বদলে যায়। আলী আহমদ খানের জোরাজুরিতে মোজাম্মেল খান ছেলের সাথে টুকটাক কথা বলতে শুরু করেন। এদিকে 1 বছরের অপ্রাণের চেষ্টায় তানভীরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সফল হয় আবির। রাজনীতিতে পুরোপুরি ছেড়ে দিলেও পড়াশোনা ছাড়তে পারেনি। সেই কলেজ থেকে পাশ করে স্থানীয় এক কলেজে ইতিহাস সাবজেক্ট নিয়ে অনার্সে ভর্তি হয়েছে। পড়াশোনার প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা সত্ত্বেও শুধুমাত্র আবিরের জোরাজুরিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মেঘ পুরো ঘটনার বিস্তারিত না জানলেও আম্মুর মুখে অল্প স্বল্প শুনেছে। তবে তানভীরের 1 বছরের নীরবতা স্বচক্ষে দেখেছে সবাই। 1000 কিলোমিটার দূরে থেকে নিজের ভাইয়ের প্রতি আবিরের যত্ন, দায়িত্ববোধ থেকে আবিরের প্রতি মেঘের মনোভাবও বদলাতে শুরু করেছে। মেঘ মনে প্রাণে বিশ্বাস করে যে তানভীরের পিছনে আবিরের ভূমিকা অনস্বীকার্য। তাই আবিরের প্রতি এত বছরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছে।
বৃষ্টি কমে এসেছে। তানভীর ফ্রেশ হয়ে খেতে বসেছে। হালিমা ছেলেকে খেতে দিয়ে পাশের চেয়ারে বসে ধীর কণ্ঠে ছেলেকে বুঝাচ্ছেন। হালিমা শান্ত গলায় বললেন, তোর আব্বু বলেছিলেন তোর পড়াশোনা করতে ভালো না লাগলে আব্বুর সাথে অফিসে যেতে। তানভীর মুচকি হেসে বলল, যেখানে আব্বু আমার সাথে ঠিকমতো কথাই বলেন না সেখানে অফিসে গিয়ে কি করব আমি? কিছুদিন অফিসে গেলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছু সম্পর্ক ঠিক হওয়ার নয়। আর ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতেও পারে না, প্রিয় হওয়ার চেষ্টা তো সবাই করে। আমি না হয় অপ্রিয় হয়ে থেকে গেলাম। হালিমা ধীর কণ্ঠে আওড়ালেন, বাবার সঙ্গে অভিমান করে কতদিন থাকবি? আমার অভিমান বোঝার সাধ্য কি আব্বুর হবে কোনো দিন? তোর আব্বু তোকে ভীষণ ভালোবাসেন। জানি। তানভীর ক্ষীণ হেসে বলল, তারপরও তোদের সম্পর্কের মাঝে এত দূরত্ব কেন? ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে অবিশ্বাস বাড়ানোর থেকে দূরত্ব বাড়ানো শ্রেয়। অন্তত যথাযথ সম্মানটা বজায় থাকবে। তার মানে তুই অফিসে যাবি না? না। তানভীরের অকপট উত্তর। হালিমা ছেলেকে প্রশ্ন করলেন, কি করবি তুই? এখন যা করবি ফ্রিল্যান্সিং। এসবই কি তোর ভবিষ্যৎ? হয়তো হ্যাঁ, নয়তো না। তোদের যা ইচ্ছা কর, আমার কি? তানভীর মলিন হেসে বলল, আব্বুর মতো তুমি অন্তত আমার উপর রাগ করো না। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই করিস। তানভীর নিঃশব্দে হাসল। হালিমা বেগমও ছেলের মাথায় হাত বুলিয়ে কুণ্ঠা আড়াল করে হাসার চেষ্টা করলেন।